হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আগের ক্লাসে আমরা পর্ষদ টেস্ট পেপার সলিউশন 2026 তোমাদের যে স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারে 1 নম্বর এবং 2 নম্বর সেট অর্থাৎ 378 এবং 381 পেজে দুটো স্কুলের কিন্তু এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা সলিউশন করা হয়েছে। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার সে পর্ষদ টেস্ট পেপার সলিউশন 2026 পেজ হচ্ছে 384 পেজের আমরা যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন হতে পারো। যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি সেই গ্রুপে তাদের জয়েন করে দেবো। সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে এবং সেখানে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই ম্যাথগুলো পাঠাবে, আমি সেই ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি বুঝাতে পেরেছি। আসি আমরা তাহলে কোশ্চিনে। প্রথমে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে, ঠিক আছে? এমসিকিউ কোশ্চিনগুলো দেখো। প্রথম যে কোশ্চিনটা আছে বলেছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 4%। তাহলে 4n বছর পরে জনসংখ্যা কত হবে? একটা জিনিস মাথায় রাখবে যে সমাহার বৃদ্ধির অঙ্কগুলো যখন দেখবে যে পরে কোনো সময় পরে কথা বলবে, তখন তোমাদের এক্স ধরতে হবে না। সহজ নিয়ম কী করতে হবে যে এন বছর পরে জনসংখ্যা কত হবে কীভাবে করবে, যে আমাদের এ সমান সমান অর্থাৎ সমূল চক্রবর্তীর যে ফর্মুলাটা, যে এ সমান সমান হবে বর্তমান জনসংখ্যার ফর্মুলা হয় কী বলো তো? এ ইজ ইকাল টু পি ইন্টু এ ইজ ইকাল টু পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। এবার আমার এখানে কী দেওয়া আছে দেখো। পি দেওয়া আছে জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা, বৃদ্ধির হার অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে কত? 4r, এবং সময় দেওয়া আছে এন সমান সমান দেওয়া আছে 4n। তার মানে আমরা যে এই পি এর জায়গায় পি বসালাম 1+r/100, ঠিক আছে? তো আর এর মান এখানে কত? 4r। তো 4r/100 টু দি পাওয়ার এন, এন এর মান কত এখানে? 4n, ঠিক আছে? তাহলে কী পেলাম? পি ইন্টু 1+4r/100 টু দি পাওয়ার 4n। তাহলে এখানে দেখো 4×25 কত হয়? 100। তাহলে লিখতে পারো পি ইন্টু 1+r/25 টু দি পাওয়ার এন। তাহলে আমার দেখো অপশান কোন অপশানটা আসছে? দেখো অপশান বি আসছে, ঠিক আছে? অপশান বি আসছে কি? যে পি ইন্টু 1+r/25 টু দি পাওয়ার এন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে যদি y-z সমানুপাতিক 1/x, z-x সমানুপাতিক 1/y এবং x-y সমানুপাতিক যদি 1/z হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? তাহলে এই যে তিনটা এর মধ্যে যদি আমরা ভেদ যে ধ্রুবকটা পাবো, সেই ধ্রুবকের সমষ্টি বের করতে বলেছে। তো কীভাবে করবো দেখো, যে প্রথমে দেওয়া আছে কি যে y-z সমানুপাতিক 1/x। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি y-z ইজ ইকাল টু k1/x, যেখানে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে k1 সমান কী পাবো? k1 সমান পাবো x ইন্টু y-z। একই রকমভাবে z-x সমানুপাতিক 1/y দেওয়া আছে। তাহলে z-x ইজ ইকাল টু কী পাবো? k2/y। এখানে যেহেতু একটা ধ্রুবক k1 নিয়েছি, তাই এখানে কী নিলাম? ধ্রুবকটা k2 ধরলাম। তাহলে k2 সমান কী পাবো? y ইন্টু z-x। তাহলে x-y সমানুপাতিক 1/z সমান এখান থেকে কী পাবো? যে x-y ইজ ইকাল টু k3/z। যে সমানুপাতটা যদি বাদ দিয়ে সমান দিই, তাহলে সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নিতে হয়। তাহলে k3/z, তাহলে k3 সমান পেয়ে গেলাম z ইন্টু x-y। আর আমাদের বের করতে বলেছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। তাহলে k1, k2 এবং k3 পেয়ে গেছি। তাহলে এটির সমষ্টি বের করতে বলেছে। তাহলে সমষ্টি অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3 কত? তাহলে k1 হচ্ছে কত? k1 ছিল তোমার যে x ইন্টু y-z, গুণ করলে কী পাবো? xy মাইনাস xz। একই রকমভাবে তোমার k2 মান কত হচ্ছে? y ইন্টু z-x। তাহলে গুণ করলে কী পাবো? yz মাইনাস xy বা yx একই। আর এটা গুণ করলে কী পাবো? xz বা zx মাইনাস yz। এবার দেখো প্লাস xy মাইনাস xy মাইনাস xz প্লাস xz প্লাস yz মাইনাস yz, সবটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? 0। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 অর্থাৎ তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি পেয়ে গেলাম কত? 0।
তাহলে আমার অ্যান্সার হয়েছে কী বলতো, অপশন সি 0। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে বলেছে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান যে 1/2 হয়, তাহলে ট্যান থিটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তো দেওয়া আছে কি, যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/2। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস এবার সাইন স্কোয়ার থিটা, আমরা সাইন স্কোয়ার থিটার ফর্মুলা জানি কি বলো তো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1/2। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, -1, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1/2। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কী হবে, 2 কস স্কোয়ার থিটা, আর ওদিকে 1/2 এ -1টা ওপর নিয়ে গেলে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে 1 + 1/2, তাহলে 2 কস স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি, 3/2, মানে 1 + 1/2 যোগ করলে আমরা কী পাবো, 3/2। তাহলে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, 3/4, কারণ এই 2টা সমানের পরে আসলে বাই আকারে বসবে, তাহলে 3/4 হয়ে গেল। তাহলে কস থিটা সমান কি, প্লাস মাইনাস √3/4 হয়, এখানে প্লাসের মান থিটার মানটা নেগেটিভ হবে না, প্লাস নিতে হবে। ঠিক আছে, তাহলে কস থিটা সমান সমান হচ্ছে √3/2। তাহলে কস থিটা সমান সমান, তাহলে √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos 30 ডিগ্রি, অর্থাৎ cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে cos cos কেটে যাচ্ছে, তাহলে থিটার মান পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি, থিটার মান পেলাম 30 ডিগ্রি। আমাদের মান বের করতে বলেছে ট্যান থিটার মান, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু লিখতে পারবো কি, ট্যান 30 ডিগ্রি, কারণ থিটার মান পেয়ে গেছি আমরা কত, 30 ডিগ্রি, আর ট্যান 30-র মান হচ্ছে 1/√3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কী বলতো, অপশন এ 1/√3, 1/√3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর কোশ্চিন বলেছে যে 30, 19, 28, 30, 19, 28, 32, 32, 21, 22, 26 এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে। তো মধ্যমা বের করার জন্য প্রথমে আমাকে তথ্যগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো ছোট থেকে বড় আকারে সাজালাম, যেখানে পেলাম 19, 21, 22, 26, 28, 30, 32 আর 32। তো দেখো এখানে টোটাল সংখ্যা হচ্ছে কটা, 8টা সংখ্যা। তো 8টা সংখ্যা, 8 কত, এখানে 8 হচ্ছে একটা যুগ্ম। যুগ্ম হলে সেক্ষেত্রে মধ্যমার ফর্মুলাটা হবে যে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। তাহলে n/2 মানে কত, 8/2, 8/2 মানে কত, 4, মানে 4 তম পদ প্লাস 4 + 1 মানে কি 5 তম পদ বাই 2। তাহলে 4 তম পদ 4 নম্বর জায়গায় দেখো, 4 নম্বরে কত আছে, 26 আছে, এবং 5 নম্বরে কত আছে, 28 আছে। তাহলে 26 + 28/2 হবে। তাহলে 26 + 28/2, তাহলে যোগ করলে কত হচ্ছে, 54/2, কাটাকাটি করলে হচ্ছে 27। তাহলে আমার মধ্যমা হচ্ছে কত, 27। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশন ডি 27। ওকে, অ্যান্সার হবে অপশন ডি 27। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে ত্রিভুজ PQR এর কোণ PQR সমান 120 ডিগ্রি হলে ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থান ত্রিভুজটির কোথায় হবে। ঠিক আছে, তো ত্রিভুজটা তোমার বলে দিয়েছে, ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থানটা বের করতে বলেছে, যেখানে কোণ PQR হচ্ছে 120 ডিগ্রি। তাহলে যদি আমরা ত্রিভুজটা আঁকি, যদি কোণটা কত, এখানে কত, 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি মানে হচ্ছে স্থূলকোণ। যদি স্থূলকোণ আঁকে একটা বৃত্তের মধ্যে, তাহলে সেক্ষেত্রে দেখবে, সেক্ষেত্রে কিন্তু যে পরিকেন্দ্রটা কোথায় হবে বলো তো, সেই বাইরে হবে, ত্রিভুজের বাইরে হবে। ত্রিভুজটির পরিকেন্দ্র অবস্থান হবে ত্রিভুজটির বাইরে। কারণ দেখো, ত্রিভুজ যদি আমরা স্থূলকোণ আঁকি একটা বৃত্তের মধ্যে, তাহলে ত্রিভুজটা হবে এরকম ত্রিভুজটা হবে। যদি আমরা পরিকেন্দ্র কোথায় হচ্ছে, কত, ত্রিভুজের বাইরে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশন বি। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি যদি দ্বিগুণ করা হয়, তাহলে সেক্ষেত্রে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের ড্যাশ বা কত গুণ হবে। তো যখন ধরে নিলাম যে প্রথমের ক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ ছিল r একক এবং উচ্চতা ছিল h একক, যখন শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক, তখন আয়তন কত হবে, তখন আয়তন হবে 1/3 পাই r² h ঘন একক। এবার যখন উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ, ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে 2r আর উচ্চতা হবে কত, 2h। তখন আয়তন কি হবে, তখন আয়তন হবে 1/3 পাই r² মানে কত, 2r ইন্টু h, h মানে কত, 2h, কারণ দ্বিগুণ বলেছে সেক্ষেত্রে।
তাহলে 1/3 পাই 2a স্কোয়ার করলে 4 আর 4 দিয়ে কত 8 8 আর স্কোয়ার এইচ, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার আগে কত ছিল, আগে আগে আয়তন ছিল কত, আগে আয়তন ছিল তোমার, আগে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন আয়তন কত হয়েছে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আগের থেকে 8 গুণ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 8 গুণ। ওকে, এইগুলো আমাদের এমসিকিউ 6 নম্বর কোশ্চেন। এবার আমরা আসবো শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন দেখো 2-এর 1 নম্বর বলেছে যে 3x² মাইনাস 10x প্লাস m+1 ইজিক্যাল টু 0 সমীকরণের একটা বীজ অপর বীজের অনন্যক। অনন্যক মানে হচ্ছে যে কোনো সংখ্যা যদি ধরুন 1/2, 1/2 এর অনন্যক হবে 2/1, অর্থাৎ যদি x যদি একটা সংখ্যা হয় তাহলে এক্সের মানে x/y যদি একটা ভগ্নাংশ হয় তাহলে এর অনন্যক হবে y/x, অর্থাৎ লবটা হরটা লব হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমার বীজ দুটা বলেছে একটি অপরটির অনন্যক, তাহলে একটা যদি আলফা হয় তাহলে অন্যটা কি হবে 1/α হবে, উল্টে যাবে 1/α হবে। আর আমরা কি জানি যে দুটা বীজের গুণফল কি জানি c/a, যেখানে c এর মান হচ্ছে m+1 আর a এর মান হচ্ছে কত 3, তাহলে আলফা ইন্টু 1/α, কারণ দুটা বীজের গুণফল আর দুটা বীজ আমরা কি পেয়েছি আলফা আর 1/α, তাহলে আলফা ইন্টু 1/α সমান কী হবে c/a, যেখানে c এর মান হচ্ছে m+1 আর a এর মান হচ্ছে 3, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 1 ইজিক্যাল টু m+1/3, তাহলে কোনাকুনি গুণ করলে পাচ্ছি m+1 ইজিক্যাল টু 3, তাহলে m সমান কত হবে, m সমান হবে 3 - 1 সমান 2, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কত 2 হবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে যে বার্ষিক r/2% সরল সুদের হারে, বার্ষিক r/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল 2x প্লাস ড্যাশ টাকা হবে। তার মানে সুদটা বের করতে পারলে হয়ে যাবে। তো আমার এখানে কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে, অর্থাৎ সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আয় বের করতে পারবো। আয়ের ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে পি হচ্ছে কত, পি এর মান হচ্ছে 2x ইন্টু টি এর মান কত y এবং আর এর মান হচ্ছে r/2/100। ওকে, তাহলে এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি উপরে xyr/100, তাহলে এটা পেয়ে গেলে আমরা কি আই, আমাদের বের করতে বলেছে আসল প্লাস সুদ, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কী বলো তো xy/100, 2x প্লাস xyr/100, এটা হবে শূন্যস্থানে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন 3 নম্বর কোশ্চিন বলেছে যে √7 - 5 এর অনুবন্ধীকরণে, এর অনুবন্ধীকরণে হবে যে 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 টার্মটা রুট আকারে থাকবে সেই টার্মের সাইনটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ করে দেবো। তো √7-এরটা কী আছে, আগে চিহ্ন কী আছে প্লাস আছে, তাহলে মাইনাস করলে কিন্তু আমার এর অনুবন্ধীকরণ হয়ে যাবে, অর্থাৎ √7 - 5, এটা হচ্ছে এর অনুবন্ধীকরণী। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 9 সেমি হয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটা আমরা ধরে নিলাম যে কত x, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারবো যে পরিসীমা তাদের অনুপাতটা কী হবে, সে বাহু দুটির অনুপাতের সমান, অর্থাৎ 20/16 ইজিক্যাল টু 9/x, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো 20x ইজিক্যাল টু 16 × 9, তাই x ইজিক্যাল টু পাবো 16 × 9/20, তাহলে 4 × 5 = 20 আর 4 × 4 = 16, তাহলে কত পাচ্ছি 4 × 9 = 36/5 মানে 7.2 সেমি। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কী বলো তো, শূন্যস্থানে হবে 7.2 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে sin A + B ইজিক্যাল টু √3/2 হয়, তাহলে cos C/2 এর মান কত হবে। তো প্রথমে দেখো যে একটা ত্রিভুজ ABCর ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি যে A + B + C ইজিক্যাল টু 180 ডিগ্রি, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমরা সি সমান সমান কী পাবো, এখান থেকে আমরা সি সমান সমান পাবো 180 মাইনাস এ প্লাস বি। সি এর মানটা বের করে রাখলাম, এটা থাকলো। এবার দেখো যে আমার যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি বাই √3/2। তাহলে সাইন এ প্লাস বি থাকলো, আর √3/2 এর মান লিখতে পারবো সাইন 60 ডিগ্রি, কারণ সাইন 60 এর মান কত হচ্ছে √3/2। তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি এর মান কত পেয়ে গেলাম বলো তো, 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিটা আমরা এ প্লাস বি এর মান জায়গায় বসাবো। তাহলে সি সমান সমান 180 মাইনাস এ প্লাস বি, এখানে এ প্লাস বি মান 60, তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 120 ডিগ্রি। এখানে সি এর মান আমরা পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে কি বলতো, cos c/2, তাহলে cos 120/2, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 60, মানে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে কি বলতো 1/2। ওকে, নেক্সট 6 নম্বর। আর 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 6 নম্বর কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণের, যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল যদি 81 বর্গমিটার হয়, তাহলে ঘনকটির আয়তন কত হবে। তাহলে একটা ঘনক সবসময় একটা কি বড় ক্ষেত্র হয়, ঘনকটা সবসময়, কারণ ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে সেটা বড় ক্ষেত্র। তো বাহুর দৈর্ঘ্য কত, যদি বাহুর দৈর্ঘ্য এ একক হয়, তাহলে তোমার ক্ষেত্রফল যদি 81 বর্গমিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে তোমার √81। কারণ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে 81, তাহলে এ সমান সমান কত হবে √81, আর √81 মানে হচ্ছে কত 9, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 9 মিটার। তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তন হবে a কিউব, অর্থাৎ 9 এর কিউব, আর 9 এর কিউব করলে কত পাবো 729 ঘনসেমি। তাহলে শূন্যস্থান হয়ে যাবে কত 729। ওকে, নেক্সট আমরা আসছি এবার 3 দাগের, সত্য বা মিথ্যা লেখো। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, যে এ এর মূলধন বি এর মূলধনের 1/1/2 গুণ হলে, মানে এ এর মূলধনটা, এর যে মূলধন বি এর মূলধনের এতটুকু গুণ, তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাতটা কত বলেছে 2:3 হবে। তো আমরা ধরে নিলাম যে বি এরটা দেওয়া নেই, বি এরটা ধরে নিলাম যে বি এর মূলধন হচ্ছে x টাকা, তাহলে এ এর মূলধন কত হবে, এর মূলধন হবে বি এর মূলধনের 1/1/2 গুণ, তাহলে x ইন্টু 1/1/2 টাকা সমান সমান কত পাবো 3x/2 টাকা। তাহলে বি এর মূলধন পেয়ে গেলাম x টাকা এবং এর মূলধন পেয়ে গেলাম 3x/2 টাকা। তাহলে এ এবং বি এর লাভ্যাংশের বন্টনের অনুপাত বের করতে বলেছে। তাহলে লাভ্যাংশ মানে তাদের মূলধনের অনুপাত, তাহলে তার লাভ্যাংশের অনুপাত হবে, যেহেতু এটা প্রথমে হবে বিটা পরে, তাহলে এ হচ্ছে কত 3x/2 ইস টু বি এর মূলধন হচ্ছে x টাকা, শুধু x এখানে। তাহলে এখানে দেখো এখানে শুধু x, তাহলে x কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত 3/2 ইস টু 1, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো 3:2, কিন্তু আমার এখানে অনুপাতটা দেওয়া আছে কত 2:3, তার মানে এটা কী হবে, এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো মিথ্যা হবে। ওকে, নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে যে 3a:b ও c:d এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে ac <bd হবে। তাহলে এর মিশ্র অনুপাতটা প্রথমে বের করো। মিশ্র অনুপাতটা কীভাবে বের করবে, যে দুটো অনুপাত দেওয়া আছে তাদের প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল ইস টু দ্বিতীয় পদের গুণফল, অর্থাৎ যে মিশ্র অনুপাতটা হবে 3a ইন্টু সি ইস টু বি ইন্টু ডি, তাহলে 3ac ইস টু বিডি। আর এটা যেহেতু বলে দিয়েছে কি লঘু অনুপাত, তাহলে লঘু অনুপাত হলে সবসময় কী হবে বিডিটা বড় হবে, সেকেন্ড অনুপাতটা বড় হবে, লঘু অনুপাত যেহেতু। তাহলে এটা অ্যান্সারটা কী হবে সত্য হবে। এখানে দেখো যে কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে, এখানে হয় 3 হবে, না হলে এখানে 3 থাকবে না, ঠিক আছে। তো এটা অ্যান্সার তোমরা লিখবে সত্য। 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে যে একটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলাকৃতি ও অন্যটি চোঙাকৃতি, মানে দুটি জলপূর্ণ পাত্র আছে, সে পাত্রের মধ্যে দুটো পাত্রের মধ্যে একটা হচ্ছে গোলাকৃতি অর্ধগোলাকৃতি আছে, আর একটা আছে চোঙাকৃতি চোঙের মতো। এদের ব্যাসার্ধ এবং উচ্চতা যদি সমান হয়, তাহলে চোঙাকৃতি পাত্রে বেশি জল আসে। তার মানে দেখি চোঙাকৃতির পাত্রে বেশি জল আসে না অর্ধগোলাকৃতির পাত্রে বেশি জল আসে। তো ধরে নিলাম যে ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, এখানে কিন্তু ব্যাসার্ধ এবং উচ্চতা কিন্তু সেম বলেছে, তাই না, যা আর তাই হচ্ছে কি উচ্চতা এইচ।
তো ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি h হয় তাহলে অর্ধগোলকের আয়তন হবে আমরা কি পাবো 2/3 পাই আর কিউব। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন এবং চোঙের আয়তন কি হবে পাই আর স্কোয়ার h। এবার আমরা কি জানি যে ব্যাসার্ধ এবং উচ্চতা কি সেম, তাহলে h এর জায়গায় আমরা লিখতে পারবো কি আর, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে কি পাবো পাই আর কিউব। পাই আর কিউব কত পেলাম, চোঙের আয়তন পেয়ে গেলাম পাই আর কিউব এবং অর্ধগোলকের আয়তন পেয়েছি 2/3 পাই আর কিউব। তাহলে এখানে দেখো যে অবশ্যই যে এই যে 2/3 থেকে এখানে 1টা বড়, তাহলে যেটা বড় সেক্ষেত্রে পাত্রের জল বেশি ধরবে, যার আয়তনটা বেশি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 70। কেন, যেখানে বলে দিয়েছে চুয়াঙ্গায়িত্রীর পাত্রে বেশি জল আছে, তাহলে সেটাই আসছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি বলতো 70 হবে। ওকে, এক্ষেত্রে অ্যান্সার হবে 70। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো একটা ঘড়ির কাঁটাকে প্রান্তবিন্দুকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায় তাহলে দুবার যদি আবর্তন করে তাহলে সেক্ষেত্রে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা কিন্তু সত্য যে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কিন্তু এখানে তোমার কি বলেছে পজিটিভ বলেছে, 720 ডিগ্রিটা পজিটিভ। কিন্তু সবসময় মনে রাখবে যে ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ কোণ উৎপন্ন হবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ কোণ উৎপন্ন হবে। এখানে যেহেতু ঘড়ির কাঁটার দিকে বলেছে তাহলে এখানে তোমার পজিটিভ নেগেটিভ কোণ উৎপন্ন হওয়া উচিত, কিন্তু এখানে তোমার কী দেওয়া আছে পজিটিভ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে মিথ্যা হবে। নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। এটা কিন্তু সত্য হবে। কেন সত্য হবে, ভালো করে কোশ্চেনটা লক্ষ্য করবে। এখানে কিন্তু পি বিন্দুগামী নয় বলেছে, ঠিক আছে। যদি পি বিন্দুগামী বলছো তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথ্যা হতো। এখানে যেহেতু বলে দিয়েছে যে পি বিন্দুগামী নয়, তাহলে একটা যদি আমরা বৃত্ত আঁকি, সেই বৃত্তর অন্তস্থ একটা বিন্দু পি, এই পি দিয়ে তো স্পর্শক আঁকা যায় না, স্পর্শক আঁকা যায় কি বাইরের এটা দিয়ে পরিধির মধ্য দিয়ে বৃত্ত আঁকা যায়। তাহলে এখানে যদি তোমার পি আঁকি তাহলে এই পি বিন্দুগামী কিন্তু স্পর্শকটা হবে না, তাহলে এটা সত্য হবে কারণ এখানে নয় বলেছে। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 6 নম্বর কোশ্চিন বলেছে দেখো যে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় যদি x বার হয় আর যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয় তাহলে n তম সংখ্যাটি হবে n-1 x বার প্লাস k। দেখি আমার n-তম সংখ্যাটি কি হচ্ছে। তাহলে n সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে x বার, তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে কি n x বার, আর n-1 সংখ্যার সমষ্টি দেওয়া আছে k, তাহলে অতএব n-তম সংখ্যাটি হবে এই দুটার বিয়োগফল অর্থাৎ nx বার মাইনাস k, কিন্তু আমার এখানে কি দেওয়া আছে n-1 ইন্টু এক্স বার প্লাস কে, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। এইগুলো আমাদের 384 পেজের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।